স্কুলের এগুলো তো ভালো ব্যবসা বুঝতে বেতনও নেয়, আবার এখানে খাতার জন্য 300 টাকা এক্সট্রা নেয়। আমার খাতা তো তুলে আজকে আমাদের টপিকস হচ্ছে এই তোমার মিনিমাম কাগজ লিখছে না, এগুলো কি এবারে বেতন দিতে পারা পারে ডিসেম্বর ছাড়া আজকের আমাদের টপিকস হচ্ছে কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া এন্ড প্লাস্টিক অ্যানিমিয়া। যেহেতু আমাদের তোমাদের ক্লাসের স্লট কম, সেজন্য এটা আসলে দুইটাই অনেক বড় টপিকস। আমরা সংক্ষেপে পরীক্ষার জন্য যতটুকু দরকার ওটুকু আলোচনা করবো। কারণ যদি আরো বেশি জানার ইচ্ছা থাকে তাহলে আমার সাথে পরে কথা বলুন। হেমোলাইটিক অ্যানিমিয়া বলছে আমরা কি বলবো, those anemias which results from an increased RBC destruction। RBC নরমাল লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, এখানে আর্লিয়ার RBC ডিস্ট্রাকশন হয়ে যাবে। তাহলে এটা দুই রকম, আচ্ছা এটা হচ্ছে কনজেনিটাল আর হেরিডিটারি, আর হচ্ছে অ্যাকিউয়ার্ড। আমরা আজকে পড়বো হেরিডিটারি অথবা কনজেনিটাল। এটা নিয়ে তোমরা নিশ্চয়ই জানো কনজেনিটাল এবং হেরিডিটারি ডিফারেন্স আছে। এটা বেসিক্যালি হেরিডিটারি, আমাদের ওই ক্লাসের টাইটেলটা ভুল। কনজেনিটাল মানে হচ্ছে ডিজিজ প্রেজেন্ট অ্যাট বার্থ, এটা কনজেনিটাল ও হেরিডিটারি, বাট ট্রুলি এটা হেরিডিটারি। কনজেনিটাল কেমন, যেমন একটা এক্সাম্পল দিই আমি, কনজেনিটাল সিফিলিস, এটা হচ্ছে একটা কনজেনিটাল ডিজিজ সিফিলিস, কিন্তু বাট অথবা কনজেনিটাল এইচআইভি, কিন্তু এটা কিন্তু ইনহেরিটেড ডিজিজ না এইচআইভিটা। কিন্তু এই থ্যালাসেমিয়া হচ্ছে কনজেনিটাল এবং হেরিডিটারি ডিজিজ। বেসিক্যালি এটা হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া হিসেবে আমরা বলে থাকি। আমরা যদি ক্লাসিফাই করি, দেখো হচ্ছে হেরিডিটারি অবলিক কর্পাসকুলার। এই যে হেমোলাইটিক অ্যানিমিয়া গুলো সবগুলো কিন্তু আরবিসি কর্পাসকুলার কারণে এই হেমোলাইসিসটা হচ্ছে। একটা হচ্ছে তোমার যদি ডিফেক্ট থাকে, ডিফেক্ট ইন দি আরবিসি মেমব্রেন, ডিফেক্ট ইন দি আরবিসি মেমব্রেন যদি থাকে তাহলে তোমার হেমোলাইটিক এই হেমোলাইসিস হয়ে যাবে। তাহলে কি কি ডিজিজ আছে এর আন্ডারে? হেরিডিটারি, স্পেরোসাইটোসিস, ইলেকট্রোসাইটোসিস, সো অন। আপাতত তোমরা দুইটাই জানো, যারা হেমাটোলজিতে পড়বে আরো বেশি জানতে চাবে তাদের জন্য আরো অনেক ডিজিজ আছে জাস্ট, কিন্তু আমাদের জন্য মোস্ট কমন হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস এবং হেরিডিটারি ইলেকট্রোসাইটোসিস। নাম্বার 2 ডিফেক্ট হচ্ছে এনজাইম ডিফেক্ট। এনজাইম ডিফেক্টের মধ্যে কি আছে? গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি, পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি। নাম্বার 3 হচ্ছে হিমোগ্লোবিন ডিফেক্ট। যদি হিমোগ্লোবিন ইটসেলফ ডিফেক্টিভ হয় তাহলে তোমার এক্ষেত্রে হেমোলাইসিস হয়ে যাবে। এইটা আবার দুই রকম, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ডিফেক্ট হিমোগ্লোবিনোপ্যাথিস, এর আন্ডার আছে হিমোগ্লোবিনোপ্যাথিস, আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডিফেক্ট, সেটার আন্ডার আছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া আবার দুই রকম, আলফা এবং বিটা থ্যালাসেমিয়া। তাহলে আমরা এই ক্লাসিফিকেশনটা খেয়াল করি। আরবিসি, একটা আরবিসি কল্পনা করো, আরবিসি বাইরে একদম মেমব্রেনের ডিফেক্ট যদি থাকে তাহলে হবে হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আরবিসি মেটাবলিজমের জন্য কিছু এনজাইম দরকার, সেই এনজাইমের যদি কোনো ডিফেক্ট থাকে তোমার সেটা হবে G6PD এবং পাইরুভেট কাইনেজ ডিফিসিয়েন্সির জন্য হেমোলাইটিক অ্যানিমিয়া। থার্ডলি হচ্ছে হিমোগ্লোবিন ইটসেলফ যদি ডিফেক্টিভ হয়, এর আন্ডার হিমোগ্লোবিনোপ্যাথিস এবং থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিনোপ্যাথিস অনেকে একসাথেই বলে থাকে, কিন্তু বাট দুই এন্টিটি। আমি এটা পরের স্লাইডে এটা ক্লিয়ার হয়ে যাবে তোমার। তাহলে ক্লাসিফিকেশন অফ হেমোলাইটিক, আচ্ছা যেটা আমরা বলছিলাম হেমোলাইটিক কর্পাসকুলার ডিফেক্ট, আর কিছু হচ্ছে এক্সট্রা কর্পাসকুলার ডিফেক্ট। এই ডিজিজগুলো জাস্ট আমরা নাম দেখতেছি, এগুলো কিন্তু আমাদের আজকের আলোচনার মধ্যে নাই। কিন্তু তার মধ্যে কি যেটা কমন ডিজিজ দেখো, ইমিউন এক্সট্রা কর্পাসকুলার অথবা অ্যাকুয়ার্ড হেমোলাইটিক অ্যানিমিয়া,
তার মধ্যে আছে ইমিউন নন ইমিউন কিছু আছে। ইমিউনের মধ্যে খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন অথবা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশনের কারণে যদি হয়ে থাকে। তাহলে আমরা সব হেমোলাইটিক অ্যানিমিয়ার একটা কমন তোমার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা হচ্ছে কি কি ফিচার্স দেখলে আমরা চিন্তা করবো যে এটা হেমোলাইটিক অ্যানিমিয়া, এই কেসটা হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। এটা হচ্ছে ইথনিক ফ্যাক্টর। যেমন একটা এক্সাম্পল দিই আমি, আমাদের যে হিল স্টেটসে তোমার হিমোগ্লোবিন ই ডিজিজের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি। দিস ইজ অ্যাবাউট 40%। 40% ট্রাইবাল পিপলের হিমোগ্লোবিন ই ডিজিজ অথবা ই ট্রেট আছে। তাহলে আমি যদি ইথনিক ফ্যাক্টরটা ট্রাইবাল পেশেন্ট দেখি, হেমোলাইটিক অ্যানিমিয়া চিন্তা করি, তাহলে আমার মাথায় রাখতে হবে যে ওর হিমোগ্লোবিন ই ডিজিজ হতে পারে। ইটস ফ্যাক্টর। মোস্ট অফ দি হেমোলাইটিক অ্যানিমিয়া মানে তোমার যেটা কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া প্রেজেন্টস আর্লিয়ার, ইউজুয়ালি উইদিন 10 ইয়ার্স ম্যাক্সিমাম হেমোলাইটিক অ্যানিমিয়া পাওয়া যাবে, প্রেজেন্ট করবে। নরমালি অ্যাডাল্ট এজে গিয়ে কোনো হেমোলাইটিক অ্যানিমিয়া প্রেজেন্ট করার কথা না। তারপর নাম্বার 3 হচ্ছে হিস্ট্রি অফ অ্যানিমিয়া জন্ডিস গলস্টোন ইন দি ফ্যামিলি। যা এটা যেহেতু ইনহেরিটেড ডিজিজ, তাদের ফ্যামিলিতে যদি আমরা পেশেন্ট পাই, সাসপেক্টেড পেশেন্ট, ওদেরকে যদি জিজ্ঞেস করি যে ওদের ফ্যামিলিতে কারো এরকম রক্তশূন্যতা, জন্ডিস, গলস্টোনের কোনো হিস্ট্রি আছে কিনা, সেটাও হিস্ট্রি পাওয়া যাবে। নাম্বার 3 হচ্ছে পারসিস্টেন্ট অর রিকারেন্ট অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ রেটিকুলোসাইটোসিস। একটা পেশেন্ট আসলো আমার কাছে যার অ্যানিমিয়া পারসিস্ট করতেছে অথবা মানে এটা সবসময় থাকছে, রিকারেন্ট, এবং তার যদি আমরা রেটিকুলোসাইট কাউন্ট করি দেখা যাবে তার রেটিকুলোসাইট কাউন্ট বেশি। সেরকম যদি হয় তাহলে আমি সাসপেক্ট করবো এটা একটা হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। অ্যানিমিয়া আনরেসপন্সিভ টু হেমাটিনিক্স। আমরা যদি অ্যানিমিক কেস পাই, আমরা ইউজুয়ালি ধরে নিই এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। যেহেতু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া সবচেয়ে কমন, আমাদের 40 to 50% পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি ভুগে, আমি আগের ক্লাসে বলছি। তো সেক্ষেত্রে আমরা হেমাটিনিক্স দিই। হেমাটিনিক্স মানে আয়রন দেই রোগীকে। আয়রন দিলাম, নো রেসপন্স, তখন আমার একটা সন্দেহ থাকতে হবে এটা হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। ইন্টারমিটেন্ট অর পারসিস্টেন্ট হাইপারবিলিরুবিনিমিয়া। তাহলে এখানে একটা টার্ম আছে জন্ডিস এবং হাইপারবিলিরুবিনিমিয়া। এটা এই টার্মটা কেন আসছে? নরমালি অল নিউবর্ন বেবি ইজ জন্ডিসড, এট লিস্ট মানে যদি আমরা অ্যাডাল্ট স্ট্যান্ডার্ডে ধরি সব তোমার নিউবর্ন জন্ডিস থাকে। সেই জন্য সেটা ফিজিওলজিক্যাল জন্ডিস। সেই ফিজিওলজিক্যাল জন্ডিস যখন প্যাথোলজিক্যাল হয়ে যায় সেটাকে আমরা বলি হাইপার বিলিরুবিনিমিয়া। এটা বিশেষ করে চাইল্ড এজ গ্রুপের জন্য এই টার্মটা ইউজ করা হয়, হাইপার বিলিরুবিনিমিয়া, মানে যখন জন্ডিস বিকাম প্যাথোলজিক্যাল। প্রেজেন্স অফ মাল্টিপল গলস্টোন লেগ আলসার, এগুলো হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া ফিচার। হেমোগ্লোবিনুরিয়া, ডেভেলপমেন্ট অফ অ্যানিমিয়া অর হেমোগ্লোবিনুরিয়া। তাহলে এখন আমরা যে বললাম তিনটা ডিফেক্ট হচ্ছে রেড সেল মেমব্রেন ডিফেক্ট, এনজাইম ডিফেক্ট, একটা হচ্ছে হিমোগ্লোবিন ডিফেক্ট ইটসেলফ। তাহলে মেমব্রেন ডিফেক্টের মধ্যে কি পাবো? হেরিডিটারি স্পেরোসাইটোসিস। হেরিডিটারি স্পেরোসাইটোসিস আমরা যে কেসগুলো আলোচনা করতেছি আজকে, এখান থেকে পেডিয়াট্রিক্সে তোমরা যে তিনটা শর্ট কেসের মধ্যে একটা শর্ট কেস পাবা। তাহলে সেজন্য ক্লাস একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস মোড অফ ইনহেরিটেন্স কি? এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, মেমব্রেন ইনস্টেবিলিটি ডিউ টু membrane is due to dysfunction or deficiency of red cell skeletal protein. তাহলে স্কেলেটাল কি কি প্রোটিন ডিফিসিয়েন্সি প্রবলেম থাকে? সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যানকাইরিন, বিটা স্পেকট্রিন, আলফা স্পেকট্রিন। তাহলে এখানে কি হচ্ছে? এটা হচ্ছে আরবিসি যে বাইকনকেভ শেপটা, এই শেপটা মেইনটেইন করে কিছু স্কেলেটাল প্রোটিনের জন্য, নাহলে তো এটা একটা ব্লাডের মধ্যে তোমার মিলেই যেত। এটা একটা ডেফিনিট শেপ মেইনটেইন করতেছে, সাইজ মেইনটেইন করতেছে বাই স্কেলেটাল প্রোটিন।
কোনো কারণে যদি এই প্রোটিনের কোনো ডিফেক্ট থাকে সেই ক্ষেত্রে এই হেরিডিটারি স্পেরোসাইটোসিসটা হবে। এখানে কি হবে, লস অফ মেমব্রেন। তাহলে কি হবে, যখন এই ডিফেক্ট থাকবে তখন এটা স্পেরোসাইট গোল হয়ে যাবে এবং এই শেপ মেনটেন হবে না, তখন লস অফ মেমব্রেন স্প্লিনে যখন যাবে এটা হেমোলাইসিস হয়ে যাবে। দেখো এখানে একটা ছবি দিচ্ছি, ছবিতে দেখো নরমাল রেড ব্লাড সেল এই তোমার একদম বাম পাশে, এটা একটা বাইকনকেভ শেপ, একটা সেন্ট্রাল প্যালর আছে। মাঝখানে দেখো স্পেরোসাইট, এটা কিন্তু বাইকনকেভ শেপ নাই। এবং তোমার ফাইনালি কি হচ্ছে, তোমার এটা স্প্লিনে গিয়ে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তাহলে একটা নরমাল আরবিসি, একটা হচ্ছে স্পেরোসাইটিক আরবিসি। দেখো এটা আরবিসি মেমব্রেন, এটা আরবিসি মেমব্রেনের মধ্যে আরবিসি মেমব্রেনের মধ্যে কি হলো, এখানে দেখো তুমি এই যে মেমব্রেনের নিচে যে মালাগুলোর নিচে তোমার এই যে কতগুলো স্কেলিটাল প্রোটিন আছে, দেখো নাম পাশে লেবেল করা আছে। এই প্রোটিন গুলো যদি কোনো হেরিডিটারি মিউটেশনের কারণে যদি এইগুলো অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে এই ডিজিজটা হবে হেরিডিটারি স্ক্লেরোসাইটোসিস। প্রেজেন্ট করবে কিভাবে, এটা ইউজুয়ালি নিউনাটাল এজে নিউনাটাল জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে এবং এই পেশেন্টের এনিমিয়া থাকে মাইল্ড টু মডারেট এনিমিয়া থাকবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি লাল মার্ক করে রাখছি সেটা হচ্ছে এমসিএইচসি উইল বি ইনক্রিজড। এমসিএ এইটা খেয়াল রাখবে, এমসিএইচসি নরমালি যা থাকার কথা হচ্ছে বেশি হবে, মোর দেন 35। রেটিকুলোসাইটোসিস থাকবে যে কোনো হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়ার মতো। যদি আমরা ব্লাড ফিল্ম করি, পেরিফেরাল ব্লাড ফিল্ম, সেখানে ওই যে স্পেরোসাইট আগের ফিল্ম যেটা আগে যেটা দেখাইছিলাম, আগে যে দিলাম ওই যে মাঝখানে একটা এরকম সেল পাওয়া যাবে স্পেরোসাইট। তাহলে মাইক্রোস্পোসাইটস হাইপার ডেন্স সেল উইথ অর উইদাউট। আমরা যদি অসমোটিক ফ্রেজালিটি টেস্ট করি সেই ক্ষেত্রে আমাদের তোমার অসমোটিক ফ্রেজালিটি ইনক্রিজ হবে। এটা তোমরা ফিজিওলজিতে করে আসছো, দেখো হেরিডিটারি স্পেরোসাইটোসিসের এটা কার্ভটা তোমার ডান দিকে সরে গেছে, ইনক্রিজ অসমোটিক ফ্রেজালিটি। তাহলে আমাদের ট্রিটমেন্ট কি, ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট করব। যদি কখনো তোমার ট্রান্সফিউশন দরকার, অ্যাকিউট ক্রাইসিস, মনে করো পার্ভোভাইরাস B19 ইনফেকশন অথবা কোনো অ্যাকিউট ইনফেকশনের কারণে ওর যদি আমরা জানি এখানে মাইল্ড টু মডারেট এনিমিয়া হবে, সবসময় ট্রান্সফিউশন লাগবে না। যদি কোনো ক্রাইসিস হয় সেক্ষেত্রে আমরা লিকোডিপ্লেটেড মানে WBC ছাড়া আরবিসি ট্রান্সফিউশন করবো। লিকোডিপ্লেটেড আরবিসি কিভাবে দিব, কতগুলা ফিল্টার পাওয়া যায় যে ফিল্টার WBCটাকে আটকে ফেলবে, শুধু আরবিসি দিব আমরা। তাহলে দেন নাম্বার 1 ট্রিটমেন্ট হচ্ছে ফলিক অ্যাসিড দিব লাইফ লং 1 মিলিগ্রাম পার ডে। ফলিক অ্যাসিড পাওয়া যায় মার্কেটে কত মিলিগ্রাম, 5 মিলিগ্রাম। তাহলে আমরা 1 মিলিগ্রাম দেব। 1 মিলিগ্রাম তো করতে পারবো না, আমরা 1/4 অথবা 1/2 দিব ডেইলি। ইফ নেসেসারি পেক্ট আরবিসি দিব। দেন স্প্লিনেক্টমি ফর মডারেট টু সিভিয়ার কেসেস। স্প্লিনেক্টমির আবার কিছু ইন্ডিকেশন আছে। তাহলে এখানে একটা প্রশ্ন আসবে যে তোমার ভাইভাতে কোশ্চেন জিজ্ঞেস করে হোয়াট আর দ্য মেডিকেল ইন্ডিকেশন অফ স্প্লিনেক্টমি, মানে সার্জিক্যাল ইন্ডিকেশন আছে যেমন রাপচার হয়ে গেল সে স্প্লিনেক্টমি করতেই হবে। তো মেডিকেল ইন্ডিকেশন কোন কোন ডিজিজে মেডিকেল কন্ডিশনে ট্রিটমেন্ট হিসেবে স্প্লিনেক্টমি করা হয়, তার মধ্যে আজকে একটা পেলাম আমরা হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আর দুইটা কি অ্যানসার জানা থাকলে ইয়াতে দিয়ে দিও, চ্যাট বক্সে দিয়ে দিও। প্রথমে এখন গেল, নেক্সট হচ্ছে এনজাইম ডিফেক্ট। এনজাইম ডিফেক্টের মধ্যে আছে আমাদের গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি। তাহলে এই এনজাইমটা কি দরকার, পিভটাল এনজাইম ইন হেক্সোস মনোফসফেট শান্টের জন্য এটা দরকার। গ্লুকোজ মেটাবলিজমে এই এনজাইমটা লাগে। কারো যদি এই এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, ইন দ্যাট কেস NADPH
to NADPH তৈরি হবে না, to protect RBC against oxidative stress. যদি এই এনজাইম ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমাদের আরবিসি অক্সিডেটিভ স্ট্রেস নিতে পারবে না এবং কজ হেমোলাইসিস। এটা হচ্ছে মোস্ট কমন এনজাইমোপ্যাথি। এনজাইমোপ্যাথি মানে এনজাইমের কারণে যে ডিজিজ হচ্ছে এনজাইমোপ্যাথি। 3% ওয়ার্ল্ড পপুলেশন মানে ক্ষেত্রে এই ডিজিজটা হয়, কিন্তু এটা আনডায়াগনোজ থেকে যায়। আমার দেশে অনেক আছে, এটা আনডায়াগনোজ থেকে যায়, যেহেতু এটা মাইল্ড টু মডারেট অ্যানিমিয়া নিয়ে থাকে। আমাদের দেশে অনেক লোক অ্যানিমিক, সেটার জন্য যদি আমরা সাধারণত পরীক্ষা কি করি কখন, যখন একদম অচল হয়ে যায় তখন। হ্যাঁ, আমাদের তো রুটিন টেস্ট হয় না, সেই জন্য এটা আনডায়াগনোজ থেকে যায়। মোস্ট ফ্রিকুয়েন্ট এমন আফ্রিকান আমেরিকান, এশিয়ান এন্ড মেডিটেরিয়ান পিপল। এটার ট্রিটমেন্ট কি? এটা ইউজুয়ালি নিউনেটাল জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে এবং এপিসোড অফ হেমোলাইসিস, তিনটা কন্ডিশনে এর হেমোলাইসিস হয় D6PD ডেফিসিয়েন্সি থাকলে। একটা হচ্ছে ড্রাগ ইনডিউসড হেমোলাইসিস। যদি কোনো পেশেন্ট এসে আমাদেরকে হিস্ট্রি দেয় যে হঠাৎ করে অ্যানিমিক হয়ে গেছে, সে ভালো ছিল, হঠাৎ করে অ্যানিমিক, আমি হিস্ট্রি নিলাম, কোনো ওষুধ, হ্যাঁ জ্বর হয়েছিল, আমি জ্বরের জন্য কোট্রোম্যাক্সিল দিয়েছিলাম, তাহলে আমার সন্দেহ করতে হবে যে D6PD ডেফিসিয়েন্সি হয়তো থাকতেও পারে। কারণ আমাকে আদার ইনভেস্টিগেশন করতে হবে, হিস্ট্রি নিতে হবে। তাহলে কিছু ড্রাগ অ্যাকিউট হেমোলাইসিস করবে, সেটা ড্রাগের একটা লিস্ট আছে, তার মধ্যে একটা হচ্ছে কোট্রিম, তারপরে কিছু অ্যান্টিমিলিয়াল ড্রাগ আছে, লটস অফ ড্রাগস। নাম্বার 2 হচ্ছে ফেবিজম। ফেবিজম একটা টার্ম, এটা হচ্ছে ইনজেকশন অর এক্সপোজার টু পোলেন। মানে ফাওয়াবিন হচ্ছে এক ধরনের সিম, সিম আছে না আমরা খাই ভেজিটেবল, ওই সিমের তোমার পোলেন অথবা ওইটা যদি খাই, ওই সিম অথবা যদি পোলেন ওইটার ওই যে রেনুর যদি নাক দিয়ে যদি তার ঢুকে ইনহেলেশনের সাথে, তাহলে তার অ্যাকিউট হেমোলাইসিস হবে। এই টার্মটা হচ্ছে ফেবিজম, ফাওয়াবিন থেকে আসছে এটা। ফাওয়াবিন হচ্ছে এক ধরনের সিম। ইনফেকশন, যদি কোনো ইনফেকশন হয় তাহলে তার হেমোলাইসিস হতে পারে। তাহলে এই রোগী নিউরাল জন্ডিস নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা হঠাৎ করে হেমোলাইসিস নিয়ে তোমার সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, অথবা ক্রনিক নন স্পেসিফিক হেমোলাইটিনিমিয়া, ক্রনিক অ্যানিমিয়া থাকবে, যার হিমোগ্লোবিন 8-9 এরকম থেকে যাবে। ইনভেস্টিগেশন করলে দেখা যাবে ওর এই ডিজিজ আছে। তাহলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে স্টপ প্রিসিপিটেটিং, যদি কোনো ফ্যাক্টর থাকে, যেমন ওই যে বললাম ওই ড্রাগ, নির্দিষ্ট যে ড্রাগগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। তোমার treat infection and transmission if required, education of the families and parents, genetic counseling। তাহলে এটা ডায়াগনোস করবো কেমন? ডায়াগনোস হচ্ছে ওই যে এনজাইমটা সিরাম লেভেল দেখলে এনজাইমের লেভেল কম থাকবে, দেন এটা ডায়াগনোস হলো। ডায়াগনোস হওয়ার পরে আমরা কাউন্সেলিং করব এবং তোমার ফ্যামিলি, অন্য ফ্যামিলি, যেহেতু এটা হচ্ছে তোমার এক্স-লিঙ্ক রিসেসিভ ডিজিজ, সেই জন্য আমাদেরকে তোমার কাউন্সেলিং লাগবে। থ্যালাসেমিয়া এন্ড হিমোগ্লোবিনোপ্যাথিস। থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিনোপ্যাথিসে তুমি দেখো, হোয়াট ইজ থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়া হচ্ছে Thalassemia is a group of inherited disorders of hemoglobin synthesis characterized by reduced or absent one or more of the globin chain of adult hemoglobin. অ্যাডাল্ট হিমোগ্লোবিনে পলিপেপটাইড চেইন থাকে, সেটার যে কোনো একটা যদি অ্যাবসেন্ট থাকে অথবা রিডিউস থাকে তাহলে থ্যালাসেমিয়া হয়। তাহলে এটার মোড অফ ইনহেরিটেন্স কি? এটা কিভাবে আসছে? এটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ ডিজিজ। যে কোনো ইনহেরিটেড ডিজিজে মানে তোমাকে প্রশ্ন করবে এটা মোড অফ ইনহেরিটেন্স কি। যেমন হেরিটেরিয়াস পেরিসাইটিসের মোড অফ ইনহেরিটেন্স ছিল অটোজোমাল ডমিন্যান্ট। তাহলে যখন তুমি বলবো অটোজোমাল ডমিন্যান্ট, তাহলে অটোজোমাল ডমিন্যান্ট আর কি কি ডিজিজ আছে, সেই জন্য আমাদেরকে অটোজোমাল ডমিন্যান্ট কিছু ডিজিজের নাম জানতে হবে, এক্স-লিঙ্ক রিসেসিভ কিছু ডিজিজের নাম জানতে হবে, আবার অটোজোমাল রিসেসিভ কিছু ডিজিজের নাম জানতে হবে। এক্স-লিঙ্ক আমরা এর আগে যেটা বললাম D6PD ডেফিসিয়েন্সি, এটা কিন্তু এক্স-লিঙ্ক রিসেসিভ ডিজিজ। তাহলে আর কি ডিজিজ আছে এক্স-লিঙ্ক রিসেসিভ? হিমোফিলিয়া, এটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। তাহলে দেখো নরমাল হিউম্যান হিমোগ্লোবিনের স্ট্রাকচার। নরমাল হিউম্যান হিমোগ্লোবিনে হিমোগ্লোবিন এ থাকে
হিমোগ্লোবিন A2 থাকে, হিমোগ্লোবিন F থাকে। তাহলে আমাদের এই ডেফিনিশনে কি বলা আছে? It's a group of inherited disorders of hemoglobin synthesis characterized by reducer absent one or more of the globin chain of the adult hemoglobin। এখানে যে গ্লোবিন চেন আলফা এবং হিমোগ্লোবিন এ দেখো মেজরিটি হিমোগ্লোবিনের মধ্যে দুইটা চেইন আছে, আলফা এবং বিটা। এর যে কোনো একটা যদি রিডিউস অথবা অ্যাবসেন্ট থাকে সেই ক্ষেত্রে এই থ্যালাসেমিয়া হবে। তাহলে আলফা চেইন অ্যাবসেন্ট থাকলে আলফা থ্যালাসেমিয়া, বিটা চেইন অ্যাবসেন্ট থাকলে বিটা থ্যালাসেমিয়া। তাহলে হোয়াট ইজ হেমোগ্লোবিনোপ্যাথিস? এটা গেল থ্যালাসেমিয়া। হোয়াট ইজ হেমোগ্লোবিনোপ্যাথিস? The syndrome arising from the synthesis of abnormal hemoglobin or hemoglobin variants। এটা হেমোগ্লোবিনোপ্যাথিস আসবে কিছু abnormal hemoglobin synthesis হওয়ার জন্য। Rate of globin chain synthesis are theoretically normal. Abnormal hemoglobins have different properties from the normal one। যেমন এখানে হিমোগ্লোবিন এ হচ্ছে একটা নরমাল হিমোগ্লোবিন, কিন্তু নরমাল হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন এস, হিমোগ্লোবিন সি, হিমোগ্লোবিন ডি, হিমোগ্লোবিন ডি। হিমোগ্লোবিন এস যদি কারো থাকে, হিমোগ্লোবিন এর পরিবর্তে সেটা হবে সিকেল সেল অ্যানিমিয়া, যেটা আমেরিকাতে খুব কমন, আমেরিকা এবং আফ্রিকা। তাহলে হিমোগ্লোবিন এস যদি থাকে, বলা হচ্ছে এই অ্যাবনরমাল হিমোগ্লোবিন এসটা হ্যাভ ডিফারেন্ট প্রপার্টিজ ফ্রম দ্য নরমাল ওয়ানস। সেই ডিফারেন্ট প্রপার্টিজ কারণে ডিজিজ হবে। তাহলে এখানে কিছু এক্সাম্পল আছে। এক্সাম্পল অফ অ্যাবনরমাল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এস। হিমোগ্লোবিন এস কি হয় দেখো, আমাদের যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এতে আলফা 2 এবং বিটা 2 থাকতেছে। এখানে ভুলে 2 হয়ে গেছে, এটা আলফা 2 এবং বিটা 2। এইখানে হিমোগ্লোবিন এস এই বিটা 2 এর বিটা 6 পজিশনে গ্লুটামেটের জায়গায় ভ্যালিন ঢুকে যাবে। এগুলো অ্যামাইনো অ্যাসিড, এই বিটার চেইনের 6 পজিশনে গ্লুটামেটের জায়গায় যখন ভ্যালিন যোগ হবে তখন সেটা হয়ে যাবে হিমোগ্লোবিন এর পরে হিমোগ্লোবিন এস। তদ্রুপ হিমোগ্লোবিন সি দেখো, বিটা চেইনের 6 পজিশনে গ্লুটামেটের জায়গায় যদি লাইসিন যোগ হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে হিমোগ্লোবিন সি। আর হিমোগ্লোবিন ই হবে যদি 26 পজিশনে তোমার চেঞ্জটা আসে। তাহলে আমরা ডিফারেন্সটা এখন বুঝলাম বিটা থ্যালাসেমিয়া এবং হিমোগ্লোবিন বৃদ্ধির মধ্যে। থ্যালাসেমিয়াতে আলফা এবং বিটা চেইনের যে কোনো একটা অ্যাবসেন্ট অথবা রিডিউস অথবা অ্যাবসেন্ট থাকবে। আর হিমোগ্লোবিনোপ্যাথিসে তাহলে হিমোগ্লোবিনোপ্যাথিসের ক্ষেত্রে অ্যাবনরমাল হিমোগ্লোবিন আসবে, আর থ্যালাসেমিয়াতে নরমাল হিমোগ্লোবিন। তাহলে there are two basic types of thalassemia, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া বা আলোচনা করেছি, এবং বিটা থ্যালাসেমিয়া। তাহলে বিটা থ্যালাসেমিয়া কিভাবে কি হচ্ছে দেখো, they are the most common types of thalassemia because they are so common and usually produces severe anemia in their homozygous or compound heterozygous state। বিটা থ্যালাসেমিয়া আর অটোসোমাল ইনহেরিটেড ডিসঅর্ডার আগে বলছি অফ বিটা গ্লোবিন chain synthesis। Globin structure is normal but the rate of production is reduced leading to decreased hemoglobin A production। তাহলে আমাদের পেডিয়াট্রিক্সে প্রতিদিন 6 থেকে 10টা থ্যালাসেমিয়া রোগী ভর্তি হয় ট্রান্সফিউশনের জন্য। এটা খুব কমন, এবং আমাদের দেশে বলা হয় যে 6% পেশেন্টস আর ক্যারিয়ার অফ বিটা থ্যালাসেমিয়া। তাহলে মনে করো 6% যদি হয়, তোমরা যদি এখানে 100 জন থাকো তার মধ্যে 6 জন তোমরা বিটা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, এবং দিস ইজ ভেরি ট্রু, এবং আনডায়াগনোজ থেকে যায়। সেই জন্য কেউ যদি তোমাদের কারো যদি সিবিসি তে এমসিবি এবং এমসিএইচ কম থাকে তাহলে এই তোমার হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করে ফেলবা। তাহলে এটা হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস করে আমি যদি জানি যে আমি বিটা থ্যালাসেমিয়ার ট্রেট, তাহলে কি বেনিফিট হবে? বেনিফিট হবে এটাই যে তোমার আরেকজন ট্রেটের সাথে যদি এই ট্রেটের তোমার বিয়ে হয় তাহলে যে অফস্প্রিং গুলো আসবে সেগুলা তোমার থ্যালাসেমিয়া মেজর হবে। ট্রেট একটা বেনাইন কন্ডিশন, কিন্তু দুইটা ট্রেটের মধ্যে যদি কনজুগেশনের ফলে যে আউটকাম আসবে সেটা হচ্ছে ডিজাস্টারাস। সেই জন্য আমাদেরকে তোমার জানতে হবে যে আমরা সমাজের মধ্যে আমরা কি ট্রেট কিনা। তাহলে এটা ভেরি কমন, এবং তোমার আমরা এটা এই শর্ট কেসে এটা বিটা থ্যালাসেমিয়া একটা কেস আমাদের থাকতে পারে, সেই জন্য এটা একটু খেয়াল করো। তাহলে প্যাথোজেনেসিস কি? প্যাথোজেনেসিস হচ্ছে
Pathogenesis হচ্ছে তোমার the molecular defects in beta thalassemia results in the absence or reduction of beta chain production. Alpha chain synthesis is unaffected. তাহলে আলফা আমরা আগের স্টাডি দেখছি আলফা এবং বিটা এই দুইটা মিলেই তো হিমোগ্লোবিন এ হিমোগ্লোবিন এ তে দুইটা লাগবে আলফা এবং বিটা তাহলে এখানে বিটা চেইন আসতেছে না রিডিউস অথবা অ্যাবসেন্ট কিন্তু আলফা চেইন সিনথেসিস নরমালি চলতেছে সো দেয়ার ইজ ইমব্যালেন্সড গ্লোবিন চেইন প্রোডাকশন leading to an excess of alpha chains. In the absence of their partner beta chain, they are unstable and precipitate in the red cell precursor, giving rise to large intracellular inclusions that interfere with red cell maturation. Yes, there is variable degree of intramedullary destruction of the red cell precursor. Intramedullary মানে কি বোন মেরু এগুলো তৈরি হয় কোথায় আরবিসি তৈরি হয় বোন মেরুতে যেখানে তৈরি হচ্ছে সেখানে হিমোগ্লোবিনের মধ্যে যখন বিটা চেইন থাকবে না আলফা চেইন যে এক্সেস এগুলা ইনক্লুশন তৈরি করবে হ্যাঁ জি হ্যালো কি আমাকে বলছো আলফা চেইন সিনথেসিস আনএফেক্টেড তাহলে এখানে আলফা এবং বিটা দুইটা চেইন যে বিটা চেইন থাকছে না আলফা চেইন যখন বেশি হয়ে যাবে সেগুলো একটা প্রিসিপিটেট তৈরি করবে giving rise to large and red cell maturation হবে না and there is variable degree of intramedullary destruction of the red cell precursor. তাহলে এখানে দেখো excess alpha chain will precipitate এখানে দেখানো এই যে নিচে একটা ছবি দেখো আলফা বিটা সমান সমান থাকার কথা আলফা এবং বিটা যেহেতু বিটা নাই excess alpha chain alpha chain গুলো ইনক্লুশন তৈরি করতেছে এবং intramedullary destruction হয়ে যাচ্ছে excess alpha chain will produce excess alpha chain will precipitate in the RBC precursor cell and cause ineffective erythropoiesis also if it escapes intramedullary কিছু intramedullary destruction escape করে সার্কুলেশনে চলে আসবে সেগুলা স্প্লিনে যাওয়ার পরে ওখানে ডিস্ট্রাকশন হয়ে যাবে তাহলে কজ অফ অ্যানিমিয়া ইন থ্যালাসেমিয়া একটা প্রশ্ন করতে পারে কি কারণে অ্যানিমিয়া থ্যালাসেমিয়াতে কি কারণে অ্যানিমিয়া হচ্ছে একটা নাম্বার 1 হচ্ছে ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস নাম্বার 2 কজ হচ্ছে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস ইন reticuloendothelial system especially a third component that could contribute of the severity of anemia is splenomegaly এই পেশেন্টগুলোর splenomegaly হয় splenomegaly হওয়ার কারণে কি হবে increase sequestration of RBC এবং increase plasma volume due to dilutional anemia যদি প্রশ্ন করে why there is anemia in thalassemia there are 3 causes একটা হচ্ছে ineffective erythropoiesis মানে erythropoiesis যেরকম হওয়ার কথা এটা ইফেক্টিভ না ইনএফেক্টিভ নাম্বার 2 হচ্ছে ডিস্ট্রাকশন নাম্বার 3 হচ্ছে splenomegaly তাহলে এই রেজাল্ট কি বিটা থ্যালাসেমিয়া হতে সিকুয়েলগুলো কি হাইপারপ্লাস্টিক মেরু যেহেতু ইনএফেক্টিভ এরিথ্রোপয়েসিস হচ্ছে অ্যানিমিক থাকছে সেজন্য মেরু হাইপারপ্লাস্টিক হবে বেশি বেশি স্টিমুলেশন পাবে বেশি বেশি আরবিসি তৈরি হচ্ছে তাহলে এটা হাইপারপ্লাস্টিক হবে হাইপারপ্লাস্টিক কি হবে বোন মেরু এক্সপানশন উইথ কর্টিক্যাল থিনিং এন্ড বোনি অ্যাবনর্মালিটিস বোন মেরু একটা হচ্ছে মানে লিমিটেড স্পেস এখানে যখন হাইপারপ্লেসিয়া হবে তখন বোন মেরুটা এক্সপান্ড করে কর্টিক্যাল থিনিং ওই তোমার বোনের কর্টেক্স গুলো থিন হয়ে যাবে এবং বোনটা অ্যাবনরমাল হয়ে যাবে নাম্বার 2 হবে আয়রন অ্যাবজর্পশন এন্ড আয়রন ইনক্রিজ আয়রন অ্যাবজর্পশন নরমালি আমরা জানি আমরা যা আয়রন খাই আমরা ফুডের সাথে নেই তার 10% অনলি অ্যাবজর্ব হয় কিন্তু এই ক্ষেত্রে 10% হচ্ছে বেশি আয়রন অ্যাবজর্পশন হবে কারণ এর বেশি তোমার অ্যানিমিয়ার কারণে ওর বেশি আরবিসি তৈরি করার একটা স্টিমুলেশন থাকবে সেজন্য আয়রন অ্যাবজর্পশন বেশি হবে নাম্বার 3 হচ্ছে এরপর নেক্সট সিকুয়েন্স হচ্ছে এই যে আয়রন যখন বেশি অ্যাবজর্পশন হবে এবং আয়রন ব্রেকডাউনের আরবিসি ব্রেকডাউনের কারণে আয়রন সার্কুলেশন রিলিজ হবে আয়রন ওভারলোড হবে আয়রন ওভারলোড হলে কি হবে এই আয়রনগুলা লিভারে গিয়ে ডিপোজিশন হবে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে গিয়ে ডিপোজিশন হবে হার্টে গিয়ে ডিপোজিশন হবে স্কিনে ডিপোজিশন হবে রিজাল্টিং ইন সিরোসিস অফ লিভার এন্ডোক্রাইনোপ্যাথি স্কিন হাইপারপিগমেন্টেশন এবং কার্ডিয়াক হেমোকেমোরেসিস আলটিমেটলি কার্ডিওমায়োপ্যাথি
তাহলে ক্লিনিক্যাল ফিচার কি? থ্যালাসেমিয়ার কি হঠাৎ ক্লিনিক্যাল ফিচার থ্যালাসেমিয়া, তাহলে থ্যালাসেমিয়া কখন প্রেজেন্ট করে? প্রেজেন্টেশন এট হুইচ এজ? এটা হচ্ছে প্রশ্ন তোমাদের কাছে। এটা প্রেজেন্ট করে তোমার 6 মাসের পর, ইউজুয়ালি এটা প্রেজেন্ট আফটার 6 মান্থ, 6 মাস থেকে 2 বছরের মধ্যে প্রেজেন্ট করবে থ্যালাসেমিয়া মেজর। কি নিয়ে প্রেজেন্ট করবে? এটা প্রেজেন্ট করবে ফেইলিউর টু থ্রাইভ। এটা তোমার এই টার্মটা তোমরা শুধু পাবা ইয়াতে পেডিয়াট্রিক্সে পাবা, ফেইলিউর টু থ্রাইভ। ফেইলিউর টু থ্রাইভ মানে কি? এটা নরমালি গ্রো করবে না। 1 বছরের একটা বাচ্চা যত বড় সাইজের হোক, 1 বছরের একটা বাচ্চার ওজন হওয়ার কথা 8 কেজি, এটা সে 5 কেজি 6 কেজি ওজন থেকে যাবে। এটা হচ্ছে, এই টার্মটার নাম হচ্ছে ফেইলিউর টু থ্রাইভ, মানে থ্রাইভ করবে না, মানে যেরকম হোক গ্রো হওয়ার কথা সেরকম গ্রো হবে না। এই টার্মটার নাম হচ্ছে ফেইলিউর টু থ্রাইভ। নাম্বার 2 হচ্ছে প্যালর, মানে অ্যানিমিয়া অথবা প্যালর থাকবে পেশেন্ট। মানে বাবা মা এসে বলবে আমার বাচ্চাটা সাদা হয়ে যাচ্ছে, আমার বাচ্চাটা বাড়ছে না, ছোট থেকে যাচ্ছে। এবং জন্ডিস থাকবে, যারা জন্ডিস চিনে ওরা বলবে যে আমার বাচ্চা চোখটা হলুদ। এবং যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি আমরা হেপাটাইটিস গেলেই পাবো। তাহলে আর্লিয়ার প্রেজেন্ট করবে 6 মাসের পরে, কি নিয়ে প্রেজেন্ট করবে? বাচ্চা ফেইলিউর টু থ্রাইভ নিয়ে প্রেজেন্ট করবে, অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করবে, জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে। আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করি আমরা হেপাটাইটিস গেলেই পাবো। এই পেশেন্ট কিছুদিন পরে আফটার সাম ইয়ার্স দেয়ার উইল বি বুনি অ্যাবনরমালিটিস। যে আগে পড়ছিলাম আমরা যে তোমার মেরো এক্সপানশন হবে এবং কর্টিক্যাল থিনিং হবে। মেরো এক্সপানশনের কারণে তোমার যে চিকবেনগুলো তোমার ডিফর্ম হয়ে যাবে, অ্যাবনরমাল ফেসিস। দেখবা যে ওর চেহারাটা আরেকটা মানে ট্রাইবালদের মতো হয়ে যায়, অথবা ডাউন সিনড্রোমের পেশেন্টের মতো হয়ে যায়। তোমার ম্যাক্সিলারি বোনগুলা তোমার ফ্রন্টাল বসিং হবে, কপালটা সামনে দিয়ে বেরিয়ে আসবে, ম্যাক্সিলারি বোনগুলার ওভার গ্রোথ হবে। ডেন্টাল ম্যালোক্লুশন, মানে তোমরা যেমন দাঁত আপার জ লোয়ার জর মধ্যে ইয়ে আছে তোমার সিনক্রোনাস সিমিলারিটিস আছে, এরকম থাকবে না, ওর জটা সামনের দিকে চলে যাবে। তুমি ওয়ার্ডে গেলে থ্যালাসেমিয়া রোগী খেয়াল করলে দেখবো ওর ফেসটা অন্য রোগীদের মতো না, অ্যাবনরমাল ফেসিস। এটাকে কি মঙ্গলয়েড ফেস? স্যার মঙ্গলয়েড ফেস বলবো না, এটা মঙ্গলয়েড ফেস স্পেসিফিক ফর থ্যালাসেমিক পেশেন্ট। হ্যাঁ, মঙ্গলয়েড ফেসটা এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে না আর কি। মঙ্গলয়েড ফেস হবে, এটা মঙ্গলয়েড ফেসের মতো, বাট ওটা ডাউন সিনড্রোমে আমরা ওই টার্মটা ইউজ করি। এবং স্টান্টেড গ্রোথ মানে ওর যেরকম গ্রোথ হওয়ার কথা, যেরকম লম্বা হওয়ার কথা, তোমার ওর গ্রোথ হবে না। ডিলেড পিউবার্টি, আর একটু বেশি বয়স হয়ে গেলে ওর পিউবার্টি ডিলেড হয়ে যাবে। যে বয়সে পিউবার্টি সে বয়সে পিউবার্টি হবে না। স্কিন পিগমেন্টেশন, একটু স্কিনটা পিগমেন্টেড, একটু কালচে হয়ে যাবে, এবং লেট কেসে এগুলার আলসার হবে লাগে। তাহলে এদের থ্যালাসেমিয়া প্রেজেন্টেশন হচ্ছে এদের নরমালি গ্রো করবে না, গ্রোথ হবে না, অ্যানিমিয়া প্রেজেন্ট করবে, জন্ডিস নিয়ে প্রেজেন্ট করবে, রিপিটেড ইনফেকশন হবে। এটা প্রেজেন্টেশন হচ্ছে, বেসিক প্রেজেন্টেশন হচ্ছে অ্যানিমিয়া। যেহেতু এটা হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে আসবে বাচ্চা গ্রো। তো অ্যানিমিয়াতে আমরা অনেক সময় আবার লুক করি, তাহলে আর কি থাকবে যে বলছে বাচ্চা গ্রো হচ্ছে না, বাচ্চা ছোট রয়ে গেছে। আমার একটা বাচ্চা আছে, এটা 1 বছর বয়সে এরকম হাঁটতো, এটা এখনো হাঁটতে পারে না, কিংবা এরকম মানে ছোট রয়ে গেছে। এই প্রেজেন্টেশন নিয়ে আমাদের কাছে আসবে। তাহলে আমরা এই পেশেন্ট ইনভেস্টিগেট করতে যদি যাই, প্রথমে আমাদের 1 নম্বর ইনভেস্টিগেশন হবে তোমার সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। ওয়ার্ডে গেলে একটা সিবিসি পেপার হাতে নিয়ে দেখবা কি কি প্যারামিটার ওখানে আছে। সিবিসি, কমপ্লিট ব্লাড কাউন্ট। সিবিসির মধ্যে তোমার আরবিসি এবং আর হিমোগ্লোবিন কাউন্ট এবং আরবিসির কিছু অ্যাবসলিউট ভ্যালু থাকবে, এমসিবি, এমসিএইচ, এগুলা প্রত্যেকটা নরমাল ভ্যালু জানতে হবে। আমরা যদি একটা সিবিসি নেই তাহলে দেখবো হিমোগ্লোবিন কম, তার এমসিবি কম, তার এমসিএইচ কম। তাহলে এমসিবি এমসিএইচ কম হলে হাইপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। যদি আমরা তার রেটিকুলোসাইট কাউন্ট করি, সিবিসি তে কিন্তু রেটিকুলোসাইট কাউন্ট আসবে না। রেটিকুলোসাইট কাউন্ট করার জন্য তোমার রেটিকুলোসাইট কাউন্ট পাওয়ার জন্য আলাদা ইনস্ট্রাকশন দিতে হবে, অ্যাডভাইস রেটিকুলোসাইট কাউন্ট। রেটিকুলোসাইট কাউন্ট করলে রেটিকুলোসাইটোসিস পাবো আমরা। আর যদি আমরা পিভিএফ করি, পিভিএফ করলে তোমার এই পিভিএফ এর মধ্যে আমরা টার্গেট সেল পাবো, নিউক্লিয়েটেড রেড সেল পাবো, এনিসোপয়কুলোসাইটোসিস পাবো। আমরা এই যে এনিসোপয়কুলোসাইটোসিস, এটা কিন্তু আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতেও পাই। ডিফারেন্সটা হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এটা
সেই অ্যানিসোপ্রোগ্লিসাইসিসটা অ্যানিমিয়ার সাথে কোরিলেট করে, মানে যত বেশি অ্যানিমিয়া থাকবে, যদি সিভিয়ার আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে তার অ্যানিসোপ্রোগ্লিসাইসিসটা সিভিয়ার হবে, যদি মাইল্ড হয় তাহলে সেটা কম থাকবে। কিন্তু ইন কেস অফ থ্যালাসেমিয়া এটা অ্যানিমিয়ার সাথে রিলেটেড না, অ্যানিমিয়া যাই থাকুক আর এক্সট্রিম ভেরিয়েশন সাইজ এবং শেপটা ভেরি মানে এক্সট্রিম থাকবে। আমরা পরে একটা ছবি দেখাবো। তাহলে এটা ডায়াগনোসিস করবো কিভাবে? ডায়াগনোসিস করব হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস আমরা আগে দেখছি, আমরা নরমাল ইলেকট্রোফোরেসিসে নরমাল হিমোগ্লোবিন এ থাকে 97%, এফ থাকে 0.5 লেস দেন 1%। এই ক্ষেত্রে থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিন এফটা বেড়ে আপ টু 90% পর্যন্ত হয়ে যাবে। হিমোগ্লোবিন এ2 নরমালি থাকে লেস দেন 3.5%, এখানে হচ্ছে বেশি হবে। আর এগুলো তো সব 100%, এফ আর এ বেড়ে যাবে তাহলে এ কমে যাবে। তাহলে আমাদের যদি আমি কাউকে সাসপেক্ট করি, প্রথমে সিবিসি করব, পিবিএফ করব, দেন কনফার্ম করার জন্য কনফার্মেটরি টেস্ট। যদি বলে যে কিভাবে কনফার্ম করব, একটা টেস্ট করলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আর আরো কি টেস্ট আছে কনফার্ম করার জন্য? একটা হচ্ছে এইচপিএলসি, এটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রোফোরেসিস। এইচপিএলসি এটা একটু মানে আমাদের এখানে খুব বেশি অ্যাভেলেবল নাই, চিটং এ শুধু একটা মেশিন আছে, চিটং আগ্রাবাদ মহাশিশু হাসপাতালে, ঢাকাতে কিছু মেশিন আছে। এটা আর একটু মোর অ্যাকুরেট রেজাল্ট দেয়। নাম্বার 3 হচ্ছে একদম মোস্ট কনফার্মেটরি টেস্ট হচ্ছে ডিএনএ অ্যানালাইসিস। তুমি ডিএনএ অ্যানালাইসিস করলে কি মিউটেশনের কারণে ওর বিটা চেন তৈরি হচ্ছে না এটা বাইর করা যায়। তো নরমালি রোগী আমাদের পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডিএনএ অ্যানালাইসিস করি না, এটা রিসার্চ পারপাসে করা হয়, অথবা কমপ্লিকেটেড কেসে করা হয়, অথবা প্রিনেটাল ডায়াগনোসিসের জন্য করা হয়। আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা শুধু করি হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস। আমাদের ওই টিপিক্যাল প্রেজেন্টেশন থাকবে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে অ্যানিমিয়া জন্ডিস পাবো, হেপাটাইটিস পাবো, দেন আমরা সিবিসি পিবিএফ করবো, দেন ইলেকট্রোফোরেসিস করবো, আমাদের ডায়াগনোসিস পেয়ে গেলাম আমরা। এর সাথে আমরা আর কি কি পাবো দেখো, যদি আমরা ফেরিটিন করি এটা নরমাল অথবা ইনক্রিজ থাকবে, বিলিরুবিন থাকবে। একটা ইয়ে আছে ট্রাইড অফ হেমোলাইটিক অ্যানিমিয়া। ট্রাইড অফ হেমোলাইটিক অ্যানিমিয়া হচ্ছে অ্যানিমিয়া, জন্ডিস এবং স্প্লেনোমেগালি। সব হেমোলাইটিক অ্যানিমিয়াতে কিন্তু জন্ডিস থাকবে, বিলিরুবিন বেশি থাকবে। Later in the disease, অনেক বছর পরে কি হবে দেখো, later in the disease, liver and endocrine dysfunction may occur due to excess iron deposition. আমি আগেই সেটা বলছি। এটা একটা পেরিফেরাল ব্লাড, এটা হচ্ছে নরমাল পেরিফেরাল ব্লাড। এটা একটু খেয়াল করো, এটা যে আমরা ওই যে এক ফোঁটা ব্লাড নিয়ে স্লাইডের মধ্যে পেরিফেরাল ব্লাড ফিল্ম মানে একটা ফিল্ম বানাবো, ফিল্মটাকে স্মিয়ারও বলা নাকি, পেরিফেরাল নরমাল পেরিফেরাল স্মিয়ার। তাহলে এটা স্টেন করবো, স্টেন করার পর মাইক্রোস্কোপের নিচে যদি দেখি তাহলে এইরকম একটা পিকচার দেখবো। দেখো এখানে যেগুলো অসংখ্য আছে অনেকগুলা, সেগুলো হচ্ছে সবগুলো আরবিসি। আরবি এটা হচ্ছে নরমাল, আমরা এরকমই দেখবো নরমাল। তুমি তোমার যদি আমরা একটা নরমাল পেশেন্টের পিবিএফ করি, দেখো আরবিসি গুলা সবগুলো সাইজ কিন্তু সমান, এবং সব এই যে অসংখ্য সেল যেগুলো সেগুলাই আরবিসি, এবং এর মাঝখানে দেখো একটা সেন্ট্রাল প্যালার আছে, শেপটা দেখো একটু বাইকনকেভ শেপ, এবং তোমার সবগুলা সাইজ সমান। যেটা একটা এই গোল ফুটবলের মতো আছে, মাঝখানে গোল প্যালার, সেটা গোল কালো মোট ড্যান্স, সেটা হচ্ছে লিম্ফোসাইট। এই পাশে যেটা আছে সেটা হচ্ছে নিউট্রোফিল। তাহলে এই ফিল্মে একটা নিউট্রোফিল আছে, একটা লিম্ফোসাইট আছে, অনেকগুলা হান্ড্রেডস আরবিসি আছে। এটা হচ্ছে নরমাল। দেন এইটা দেখো, এটা হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্টের পিবিএফ। এখানে আরবিসি গুলো দেখো, আরবিসি সাইজ শেপের কোনো মানে কোনো ইউনিফর্মিটি নেই, দেয়ার ইজ এ ভেরিয়েশন অফ সাইজ ইন শেপ। এখানে টার্গেট সেল আছে, এখানে পেন্সিল সেল আছে, এখানে এনসিওপয়কুলোসাইটস, মানে নরমাল, মানে এটা দেখলেই বলবো যে এটা ইট মাইট বি কেস অফ থ্যালাসেমিয়া। দেন আমরা কনফার্ম করার জন্য ইলেকট্রোফোরেসিসে যাব। তাহলে ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে যে কোনো জেনেটিক ডিজিজে আমাদের প্রথমে জেনেটিক কাউন্সেলিং করতে হবে। জেনেটিক কাউন্সেলিং এর মধ্যে তোমার এটার যেহেতু মোড অফ ইনহেরিটেন্স আমরা জানি অটোজোমাল রিসেসিভ ডিজিজ, তোমার কিভাবে পরবর্তী প্রজেনিতে যাবে সেটা আমাদের হিসাবটা জানতে হবে। সেটা হচ্ছে 1/4 পেশেন্ট তোমার এফেক্টেড হইতে পারে।
সেই জন্য আমাদেরকে আমরা যদি বলি কোনো পেশেন্টকে যে 25% চান্স অফ ডিজিজ, তাহলে সে তো চান্স নিবে। আপনাকে আমাদের বলতে হবে যে আপনার সাবসিকুয়েন্ট যে প্রেগন্যান্সি, ওই প্রেগন্যান্সিতে এরকম একটা বেবি হতে পারে, কত পার্সেন্ট চান্স সেটা তাকে বুঝাই বলতে হবে। হ্যাঁ, জেনেটিক কাউন্সেলিং। নেক্সট হচ্ছে আয়রন রেস্ট্রিক্টেড ডায়েট। এটা মানে তোমার অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে তুমি কি এই পেশেন্টকে আয়রন সাপ্লিমেন্ট দিবা, মানে এটা একদম হার্ড ডিস্কের মধ্যে ঢুকাই ফেলো, আয়রন রেস্ট্রিক্টেড ডায়েট। আয়রন রেস্ট্রিক্টেড, এই পেশেন্টের কখনো আমরা আয়রন সাপ্লিমেন্ট দিব না। অনেক সময় রোগীরা তোমার গ্রামে কক ডাক্তারের কাছে যায়, মানে রক্ত বাড়ানোর ওষুধ খুঁজে, তখন আয়রন দেয়। আয়রন ওর জন্য হচ্ছে পয়জন, ওখানে আয়রন দেওয়া যাবে না, এবং ওর ডায়েট হবে আয়রন রেস্ট্রিক্টেড। তাহলে কোন কোন ডায়েটে আয়রন আছে এটা আমাদের জানতে হবে। রিচেস্ট সোর্স অফ আয়রন হচ্ছে লিভার এবং রেড মিট, এগুলোতে সবচেয়ে বেশি আয়রন আছে। সরি, আয়রন রেস্ট্রিক্টেড, যে প্রথমে কাউন্সেলিং করবো, আয়রন রেস্ট্রিক্টেড ডায়েট দিব, দেন হচ্ছে ট্রান্সফিউশন। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, হোয়াট টু স্টার্ট ট্রান্সফিউশন? আমরা থ্যালাসেমিয়া রোগী পেলাম, আমরা কি সাথে সাথে ট্রান্সফিউশন শুরু করে দিব? না, ট্রান্সফিউশন শুরু করে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ওই পেশেন্টের হিমোগ্লোবিন যদি পরপর 2টা পরীক্ষায় লেস দেন 7 গ্রাম পার ডেসিলিটার হয়, তাহলে আমরা ট্রান্সফিউশন শুরু করে দেব। তাহলে আজকে শিখলা তোমরা সব থ্যালাসেমিয়া পেশেন্টের ট্রান্সফিউশন ইজ নট নেসেসারি। কিছু কিছু থ্যালাসেমিয়া পেশেন্ট নন ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট থাকে, সেগুলোকে বলে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া, যে পেশেন্টকে রেগুলার ট্রান্সফিউশন দিতে হবে না, সেটাকে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়া। তাহলে আমরা কিভাবে বুঝবো সেটা বুঝবো আর হিমোগ্লোবিন 7-এর বেশি থাকবে। কোনো পেশেন্টের যদি পরপর 15 দিন অ্যাপার্ট 2টা টেস্ট করি 7-এর কম হয়, তাহলে আমরা তার ট্রান্সফিউশন শুরু করি। একবার যদি শুরু করি তখন আমাকে রেগুলার ট্রান্সফিউশন দিতে হবে এবং তার হিমোগ্লোবিন 9 থেকে 9.5-এর মধ্যে রাখতে হবে। তাহলে ডিউরেশন মানে ইন্টারভ্যাল কতদিন? 3 থেকে 4 সপ্তাহ পর পর আমাকে ট্রান্সফিউশন দিতে হবে। কতটুকু ট্রান্সফিউশন দিতে হবে? 10 to 15 ml পার কেজি পার ট্রান্সফিউশন। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন, একটা হচ্ছে কি ট্রান্সফিউজ করব? প্যাকড আরবিসি, লিকোডিপ্লেটেড প্যাকড আরবিসি ট্রান্সফিউশন করব। কি দিব? আমি ওই যে তোমার সিবিসি পেপারের মধ্যে আমি আমার পেশেন্টকে কাউন্সেলিং করি, সিবিসি পেপারের মধ্যে আরবিসি আছে, ডব্লিউবিসি আছে, প্লেটেলেট আছে। আমাদের রোগীরা কি করে? ইউজ টু ট্রান্সফিউজ হোল ব্লাড। আমি তাকে হোল ব্লাড দিব না, হোল ব্লাড দিলে তার হ্যাজার্ড হবে। তাহলে হোল ব্লাড কেন দিব না? আমার তো দরকার নেই প্লেটেলেট দেওয়া, তার তো প্লেটেলেট 20 আছে, তার ডব্লিউবিসি প্লেটেলেট 20 আছে। সেই জন্য আমাদের যে ব্লাড ব্যাংকের সেল সেপারেটর মেশিন আছে, আমি ওখানে সেল সেপারেট করে আরবিসি সেপারেট করে ফেলবো। সেপারেট করার পরে ওই যে প্যাকড আরবিসি সেটা ট্রান্সফিউজ করবো। তাহলে ওটা ভলিউম কতটুকু ট্রান্সফিউজ করবো? যেহেতু এটা বেবি, তাকে আমার 10 থেকে 15 ml পার কেজি। কত সময় ধরে ট্রান্সফিউশন করবো? ম্যাক্সিমাম 4 ঘন্টা। ম্যাক্সিমাম 4 ঘন্টার মধ্যে আমাকে ট্রান্সফিউশন শেষ করে ফেলতে হবে, 3 থেকে 4 ঘন্টা। কতদিন পর পর? 3 থেকে 4 সপ্তাহ পর। আমাদের এইম কি? তার হিমোগ্লোবিন সবসময় 9 থেকে 9.5-এর মধ্যে রাখতে হবে। এটা হলো ট্রান্সফিউশন সম্পর্কে। নেক্সট হলো এই পেশেন্টের 10 বার ট্রান্সফিউশন দেওয়ার পরে ইউজুয়ালি তার আয়রন বেড়ে যাবে। সেটা আমি কিভাবে বুঝবো? আমি তার সিরাম ফেরিটিন টেস্ট করবো। সিরাম ফেরিটিন টেস্ট করে যদি দেখি তার সিরাম ফেরিটিন 1000 বেশি হয়ে গেছে সিরাম ফেরিটিন, তোমার সেক্ষেত্রে আমরা চিলেশন থেরাপি শুরু করবো। চিলেশন মানে কিছু ড্রাগ আছে যেগুলো আমাদের বডি থেকে আয়রন বের করে দেয়। 3টা ড্রাগ আছে, 3টা ড্রাগ আমাদের জানতে হবে। সেই 3টা ড্রাগ হচ্ছে ডিফেরক্সিমাইন, ডিফেরিপ্রন, ডিফেরাসিরক্স। এই 3টা ড্রাগ দিয়ে আমরা আয়রন চিলেট করতে পারবো। এই ড্রাগগুলো রেগুলার চালাতে হবে। এই ড্রাগের যে কোনো একটা অথবা ইন কম্বিনেশন আমরা চালাই। ডিফেরক্সিমাইনটা হচ্ছে ইনজেকশন, তোমার ডিফেরাসিরক্স, ডিফেরিপ্রন প্রথমটা ইনজেকশন, বাকি দুটো হচ্ছে ওরাল খাওয়ার ওষুধ। তাহলে এই যে কোনো একটা অথবা যে কোনো কম্বিনেশন আমরা চালাই। ওর আয়রনটা তোমার 1000-এর, ফেরিটিনটা 1000-এর নিচে রাখতে হবে। এবং তোমার এই যদি আয়রন বেশি হয়ে যায়, কিছু বললাম, তার লিভারে জমে সিরোসিস হবে, এন্ডোক্রাইনোপ্যাথি হবে, কার্ডিওমায়োপ্যাথি হবে। সেই জন্য থ্যালাসেমিয়া চিকিৎসার একটা কম্পোনেন্ট হচ্ছে আয়রন চিলেশন। কখন দিব? 10 বার ট্রান্সফিউশনের দেখি আমি ফেরিটিন বেড়ে গেছে। আরেকটা চিকিৎসা হচ্ছে স্প্লেনেক্টমি। কখন করবো? আজকে ডায়াগনোসিস হয়ে গেছে আজকে স্প্লেনেক্টমি করবো না, কারণ স্প্লিনের কিছু প্রোটেক্টিভ
ইমিউন ফাংশন আছে, সেই জন্য আমরা ইউজুয়ালি 6 বছর আগে কখনোই করবো না, এবং এফোর্ট করবো যতদিন পারি স্প্লিনেক্টমি না করে। কিন্তু এক পর্যায়ে আমাদের করতে হবে। কখন করবো? যখন তার স্প্লিনটা হিউজলি এনলার্জ হয়ে যাবে এবং তার ট্রান্সফিউশন রিকোয়ারমেন্ট 250 ml পার কেজি পার ইয়ার। একটা রোগীর ওজন মনে করো 10 কেজি, তার যদি এক বছরে 2.5 লিটারের বেশি ব্লাড লাগে, তাহলে 2.5 লিটার কেমনি হিসাব করবো? পেশেন্টের কাছে চার্ট থাকবে, কয় তারিখ কত ml ব্লাড দিচ্ছে, আমি হিসাব করে দেখবো এক বছরে তার কত ব্লাড লাগছে। যদি তার 250 ml পার কেজি পার ইয়ারের বেশি ব্লাড লাগে, তাহলে তার ট্রান্সফিউশন রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, এবং সে ওই যে আমি বললাম 3 থেকে 4 সপ্তাহ পরে ব্লাড দিচ্ছে, কিন্তু তার যখন স্প্লিন অনেক বড় হয়ে যাবে, তার 1 সপ্তাহ পর ব্লাড দেওয়া লাগবে। 1 সপ্তাহ পর ব্লাড দেওয়া তো ফিজিবল না, সেক্ষেত্রে আমাকে স্প্লিনেক্টমি করতে হবে। এবং স্প্লিন যখন হিউজলি এনলার্জ হবে, তার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে মেকানিক্যাল ডিসঅ্যাডভান্টেজ, যে কোনো সময় রাপচার হয়ে যেতে পারে। এটার জন্য ওর পেশেন্ট অ্যাবডোমিনাল তার ভিসারাগুলো ড্রেগিংয়ের কারণে তার পেইন হবে, এবং আর্লি স্যাটাইটি হবে, সে খেতে পারবে না, বিভিন্ন রকম কমপ্লিকেশন হবে। সেই জন্য একটা পর্যায়ে গিয়ে থ্যালাসেমিয়া পেশেন্টকে স্প্লিনেক্টমি করতে হবে। তাহলে আমরা এর আগে একটা ডিজিজ পেলাম, মেডিকেল ইন্ডিকেশন স্প্লিনেক্টমি, এখন একটা ডিজিজ পেলাম তোমার থ্যালাসেমিয়া। কোন থ্যালাসেমিয়া? বিটা থ্যালাসেমিয়া মেজর অথবা হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া। তাহলে নেক্সট হচ্ছে সাপোর্টিভ কেয়ার। সাপোর্টিভ কেয়ারের মধ্যে কি আছে? ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে হবে। ফলিক অ্যাসিড কেন? ফলিক অ্যাসিড হচ্ছে হেমাটিনিক্স, যেটা ফুডের মাধ্যমে আমরা পাই। এই রোগের যেহেতু বেশি বেশি আরবিসি টার্নওভার হয়, তাহলে তার সে খাবারের মাধ্যমে যে ফলিক অ্যাসিড বডিতে পায়, সেটা দিয়ে তার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে না। সেজন্য তাকে লাইফ লং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট করতে হবে, এবং তাকে হেপাটাইটিস ভ্যাকসিনেশন করতে হবে। সব ধরনের হেপাটাইটিস ভ্যাকসিন, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করতে হবে। নাম্বার 3 হচ্ছে ফার্মাকোলজিক্যাল এনহ্যান্সমেন্ট অফ ফিটাল হিমোগ্লোবিন। কিছু ড্রাগ আছে, যে ড্রাগগুলো দিলে হিমোগ্লোবিন এফ বেড়ে যাবে। ওই যে তোমার আমরা ওই যে বলছিলাম আলফা চেইন অ্যাক্সেস, আলফা চেইনের সাথে যদি আমি গামা চেইন যোগ করে দিতে পারি, তাহলে হিমোগ্লোবিন এফ বেশি তৈরি হবে। সেক্ষেত্রে তার অ্যানিমিয়া কম হবে, ট্রান্সফিউশন কম রাখবে। সেরকম একটা ড্রাগ হচ্ছে হাইড্রোক্সিলিয়া। রিসেন্টলি আমি আরেকটা ড্রাগ ইউজ করতেছি, সেটা হচ্ছে থেলিডিউমাইড। থেলিডিউমাইড ট্রেজেডি বলে একটা কাহিনী আছে। থেলিডিউমাইড, DHALIDUMID, থেলিডিউমাইড ট্রেজেডি। আজকে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবা থেলিডিউমাইড। এটা ঐতিহাসিক ড্রাগ। এই ড্রাগটা গিভিং ভেরি গুড রেজাল্ট ইন থ্যালাসেমিয়া পেশেন্ট। যাদেরকে আমি দিচ্ছি, ওদের ট্রান্সফিউশন রিকোয়ারমেন্ট কম লাগছে। নেক্সট হচ্ছে তোমার বুমনোডস্টান। এটা হচ্ছে কিউরেটিভ ট্রিটমেন্ট। এটা আমাদের দেশে এখনো চালু হয় নাই, পার্শ্ববর্তী দেশে আছে। নেক্সট ট্রিটমেন্ট হচ্ছে জিন থেরাপি। জিন থেরাপি পাশের দেশেও নাই, এটা ইউরোপে চলতেছে। এবং নেক্সট হচ্ছে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন। যেমন এই রোগীর কার্ডিওমায়োপ্যাথি হবে, সেক্ষেত্রে তার ইনোট্রপিক ড্রাগ দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এন্ডোক্রাইন মনে করো হাইপোথাইরয়েড হবে, সেক্ষেত্রে তাকে থাইরক্সিন দিতে হবে। হেপাটাইটিস বি সি পজিটিভ হয়ে যাবে, যেহেতু ট্রান্সমিশন ট্রান্সমিটেড ডিজিজ, সেক্ষেত্রে হেপাটাইটিস বি সি ট্রিটমেন্ট করতে হবে, এইচআইভি ট্রিটমেন্ট করতে হবে। এই পেশেন্টের অস্টিওপোরোসিস হয়, সেক্ষেত্রে অস্টিওপোরোসিসের জন্য ট্রিটমেন্ট করতে হবে। এটা হচ্ছে টোটাল ম্যানেজমেন্ট। দেন এই রোগী কি কি রোগী মানে প্রশ্ন করে ভাইভাতে, কজেস অফ দ্যাট ইন কেস অফ থ্যালাসেমিয়া কি কি মারা যাবে? কনজেসিভ কার্ডিয়াক ফেলিওরে মারা যাবে, যেহেতু যে আমি বললাম কার্ডিওমায়োপ্যাথি হবে, সিসিএফ এ মারা যাবে, অ্যারিথমিয়াতে মারা যেতে পারে, সেপসিসে মারা যেতে পারে, মাল্টিপল অর্গান ফেলিওর ডিউ টু হেমোক্রোমাটোসিসে মারা যেতে পারে, অথবা সিভিয়ার অ্যানিমিয়া হয়ে আবার সিসিএফ হয়ে মারা যেতে পারে। তাহলে প্রিভেন্ট করবো কিভাবে? এটা প্রিভেনশন হচ্ছে প্রিমেরিটাল স্ক্রিনিং টু মেক শিওর দ্যাট দ্য কাপল আর নট গুড ক্যারিয়ার্স। পৃথিবীর অনেক দেশ, যেমন ইরানে, তুমি যদি বিয়ে রেজিস্ট্রেশন করতে যাও, তাহলে তোমাকে অবশ্যই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের রিপোর্ট নিয়ে যেতে হবে সাথে করে। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে লাগে মাত্র 1000 টাকা। বাংলাদেশ সরকার যদি আইন করে দেয়, বাংলাদেশে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস না করলে বিয়ে হবে না, তাহলে সবাই করে ফেলবে। তো যদি সে দেখে যে ক্যারিয়ার, সে আরেকজন ক্যারিয়ার কি বিয়ে করবে না। আর যদি বিয়ে করতেই হয়, সেক্ষেত্রে সে হয় ফ্যামিলি প্ল্যানিং করবে, অথবা ইন্টারনাল ডায়াগনোসিস করবে। ইন্টারনাল ডায়াগনোসিস করবে তোমার কনসেপশনের প্রথম 10 সপ্তাহের মধ্যে কোলন বিলাস নিয়ে চেক করে দেখবে এটা হোয়েদার বেবি এফেক্টেড অর নট। এফেক্টেড হলে সেটা থেরাপিউটিক অ্যাবর্শন করবে। এবং এই